everybody, আজকে আমরা প্রত্যেকবারের মতোই একত্রিত হয়েছি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের সাথে সঙ্গবদ্ধ হয়ে, যেটা বামুনপুকুর কলেজের হিস্ট্রিতে আছে। প্রত্যেক বছরই আমরা থ্যালাসেমিয়া টেস্টিং ক্যাম্পটা কিন্তু অর্গানাইজ করি, কিন্তু বিগত প্যান্ডেমিকের জন্য 2 বছর কিন্তু আমরা সেই টেস্টিংটা থেকে বঞ্চিত ছিলাম। সো উই আর ফর্চুনেট ইনাফ কি আমরা আবার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের সহায়তায় অ্যান্টি র্যাগিং অ্যান্ড ইকুয়াল অপরচুনিটি সেল অফ বিএইচকে মহাবিদ্যালয়া আজকে থ্যালাসেমিয়া টেস্টিং ক্যাম্পটা অর্গানাইজ করতে পেরেছে। নাও আমি ইনগ্রাল স্পিচ বা প্রোগ্রামটা আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য আমাদের প্রিন্সিপাল স্যার ডক্টর সুভাষ বিশ্বাস মহাশয়কে অনুরোধ করছি। Before that, I would request Sudipto, will you please come, because Sudipto is also a member of Anti-Ragging and Equal Opportunity Cell. Come. Over to you, sir. গুড আফটারনুন। আজকের বিষয়টি আমাদের প্রোগ্রাম যিনি অর্গানাইজ করছেন তিনি বললেন, সময় আমি নষ্ট করব না, একটি কথা বলি যে আমরা দুটো বিষয় জানি। 1 নম্বর বিষয় হচ্ছে যে প্রত্যেক ছাত্রছাত্রী যারা অবিবাহিত মুখ্যত তাদের থ্যালাসেমিয়া টেস্টিংটা বাধ্যতামূলক। পৃথিবীর যে কোনো ভদ্র দেশে বিয়ের যে সমস্ত পূর্ব শর্ত থাকে তার মধ্যে থ্যালাসেমিয়া টেস্টিংয়ের সঙ্গত কারণেই ওটা খুবই প্রয়োজনীয়। বাজার থেকে থ্যালাসেমিয়া টেস্টিং করার যে কস্টিং সেটা অনেকটাই, প্রায় 1,500 টাকা খরচা হয়। ব্লাড গ্রুপ টেস্টিং করতেও অন্তত 50টি টাকা নেবে। সেদিক থেকে আমরা এই যে টেস্টিং করাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সহায়তায় করা হয়, সেটা একটা সুযোগ আমরা পাই। তো আরও বেশি মাত্রায় সুযোগটা আমাদের নিতে হবে, নিতে ভালো। 2 নম্বর যে বিষয়টি বলার জন্য আমি উঠেছি সেটা হচ্ছে যে আমরা অনেকে জানি কিংবা জানি না, সেটা হচ্ছে এই বামুনপুকুর বা মিনাখা অঞ্চলটা একটু থ্যালাসেমিয়া প্রোন। এখানে থ্যালাসেমিয়ার কেরিয়ার বেশি, কারণ আমাদের কলেজের যে বিগত ইতিহাস কিন্তু একটু ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে। এই থ্যালাসেমিয়ার সংখ্যাটা এখানে বেশি। আমরা থ্যালাসেমিয়াকে হেলাফেলা করলে কি হয়, থ্যালাসেমিয়া স্ক্রিনিং, সেটাও আমাদের কলেজের মধ্যে আমরা তথ্য আছে। কারো যদি ইচ্ছা হয় জানা আমার তো জেনে নেবে। থ্যালাসেমিয়ার স্ক্রিনিং ঠিকমতো না করলে, হেলাফেলা করলে কি হয় সেটা সত্যি সত্যি ভয়াবহ। তো আমি ট্রপিক্যাল মেডিসিনে যারা এসছেন তাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এসছেন এবং আমাদের সুযোগ করে দিচ্ছেন বলে। নিশ্চিত এক কথা হবে থ্যালাসেমিয়া সম্পর্কে এবং থ্যালাসেমিয়া স্ক্রিনিং সম্পর্কে, এবং পাশাপাশি আমার বোধ হয় আমরা অলরেডি একটা যারা বিভাগ থেকে আছেন, যারা পুরনো, তারা জানিয়েছেন যে এটা কোনো সমস্যার ভিতরেই সাধারণ বিষয়, কিন্তু এটা খুব জরুরি, গুরুত্বপূর্ণ, এবং সেই জরুরি গুরুত্বপূর্ণ জিনিসটার আমরা একটা সুযোগ পাচ্ছি এবং সেই সুযোগটা গ্রহণ করব। সেই দিকটা আমরা থ্যালাসেমিয়ার কেরিয়ার টেস্টিংয়ের জন্যে ট্রপিক্যাল মেডিসিনে যারা আছে তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ছাত্রছাত্রীরা যারা এখানে আজকে উপস্থিত তাদের ক্ষেত্রে আমার খুবই বক্তব্য আছে। সবাই তো টেস্ট করাবেই আজকে, টেস্টের পরে রিপোর্ট নেবে, কিছুদিন বাদে রিপোর্ট আসবে। রিপোর্ট আসার পরে
একটা ফলো আপের বিষয় থাকে। যদি কেউ পজিটিভ হয় তাহলে তার ফলো আপ করতে হয়, মুখ্যত কাউন্সিলিং ফলো আপ। সেই ক্ষেত্রে আমরা যারা আজকে এখানে অংশগ্রহণ করব তারা সবাই এক একজন কাউন্সিলার, অর্থাৎ তাদের একটা দায়িত্ব পড়বে। নিজেরটা টেস্ট হবে, কিন্তু পাড়াপড়শি নিজের বাড়িতে সবাইকে জানানো সবাইকে করা দরকার, এবং করার জন্যে যে বন্দোবস্তগুলো নেওয়া যায় সেগুলো নেওয়া। আমাদের মহাবিদ্যালয় থেকে নিশ্চয়ই আমরা হয়তো আগামী বছরও করবো, সুতরাং এই বন্দোবস্ত করা। সেই সুবাদে আজকে আমাদের যারা এসছেন তারা যা বলবেন এটা ভালো করে শুনে গিয়ে এই বিষয়টাকে অন্যান্য মধ্যে পৌঁছে দেওয়া, পারকোলেট করা, এবং প্রত্যেকে একজন কাউন্সিলরের ভূমিকা পালন করবে। সবাইকে আমি বক্তব্য মনোযোগ দিয়ে শোনা, টেস্টিং স্ক্রিনিং করা এবং ফলো আপ করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। স্যারকে ধন্যবাদ। এরপরে অনুষ্ঠানে প্রফেসর রেজাউল মোল্লা ফ্রম ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড মেম্বার অফ দ্য সেল, ওনাকে আমি ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য অনুরোধ করছি। শুভ অপরাহ্ন। ধন্যবাদ সুমিতাদি। আমি আজকে যে সমস্ত অতিথিরা আমাদের কলেজে এসছেন তাদেরকে মৌখিকভাবে কলেজের তরফ থেকে বরণ করে নেওয়ার বরণ করে নিচ্ছি। আমি তাদের নামগুলো বলছি। মৌমিতা বিশ্বাস ম্যাডাম, ইনি কাউন্সিলর, ইনি আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান স্পিকার। তারপরে আছেন মধুমিতা সামন্ত ম্যাডাম, ইনিও কাউন্সিলর। তারপরে সৌমিক চ্যাটার্জি স্যার, এমটি ল্যাব, এবং সমীর আলী মিত্রে, ইনি অ্যাসিস্ট্যান্ট। এনারা আজকে আমাদের এই কলেজে প্রত্যেক বছরের মতোই, মাঝখানে 2টি বছর প্যান্ডেমিকের জন্য আসতে পারেননি বা আমরাও আয়োজন করতে পারিনি, আসেন, এবং এই জন্য আমরা তাদেরকে খুব ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্ট ধন্যবাদ জানাই। এসছেন এবং আজকেও সেই থ্যালাসেমিয়া টেস্টিংয়ের ব্যবস্থা বা কিট তারা নিয়ে এসে ব্যবস্থা করেছেন, এর জন্য ধন্যবাদ জানাই। আর এছাড়া মৌমিতা ম্যাম তো আছেন, তিনি তো বলবেন যে থ্যালাসেমিয়া বিষয়ে কী কী ব্যাপার, মেডিকেলের ব্যাপার সেগুলো তিনি বলবেন, মেডিকেল সায়েন্সের ব্যাপারগুলো। আমি আমার পার্সোনাল একটা অভিজ্ঞতা একটু শেয়ার করতে চাই। তোমরা যারা স্টুডেন্ট আছে তাদেরও জানা দরকার বিষয়টা কতটা সিরিয়াস ব্যাপার হতে পারে। আমাদের কলেজে যে বছর প্রথম থ্যালাসেমিয়া ক্যারিয়ার টেস্টিং হয়, সেই বছর টেস্ট আমিও করেছিলাম। আমি তখন সবে বিয়ে করেছি। বিয়ে করার পরে আমি টেস্ট যখন করলাম, রিপোর্ট যখন এলো, তখন আমি কিন্তু ক্যারিয়ার হিসেবে ধরা পড়লাম। আমি থ্যালাসেমিয়া ক্যারিয়ার। এবং তারপরে আমার ওয়াইফকে যখন আমি বিষয়টা বলি, এবং আমি যেহেতু সেই সেমিনারে ছিলাম, আমি জেনেছিলাম যে দুজনেই যদি ক্যারিয়ার হয় তাহলে একটা ভয়ঙ্কর কিছু একটা ঘটতে পারে, মানে আমাদের যে সন্তান হবে সেই সন্তান থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হতে পারে। জানার পরে খুবই টেনশানে কেটেছিল কয়েকটা দিন, এবং এমন একটা টেনশানে কেটেছিল যে ইনকেস যদি আমার বউ সে ক্যারিয়ার হয়, এবং আমি তো ক্যারিয়ার অলরেডি ধরা পড়ে গেছি, এবার টেস্ট করে যদি সেও যদি ক্যারিয়ার হয়, তাহলে আমাদের সামনে দুটো রাস্তা, হয় কোনো সন্তান না নেওয়া, আর না হলে ডিভোর্স করে দেওয়া। দুটোই ভয়ঙ্কর ব্যাপার। যাই হোক, সেই টেনশনের মধ্যে ছিলাম। তারপরে আমি আমার বউকে নিয়ে গিয়ে রয়্যাল ত্রিবেদীতে টেস্ট করিয়ে কয়েকদিন পরে তারা রিপোর্ট দিল, ফর্চুনেটলি সেটা সে ক্যারিয়ার নয়, যার জন্য হয়তো বা আমরা এখন একটু টেনশন মুক্ত আছি।
তো তোমাদের ক্ষেথে এই কারণেই বলছি যে যেহেতু বেশিরভাগ এখানে যারা আছো তাদের বিয়ে হয়নি, বিয়ে হওয়ার আগে টেস্টটা করিয়ে নিলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। যদি কেউ ক্যারিয়ার হও, কারণ আমাদের এখানে একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে প্রায় 10% মানে পপুলেশন যারা টেস্ট করায় তাদের মধ্যে প্রায় 10% তারা ক্যারিয়ার সামান্য কিছু মানে থ্যালাসেমিয়া আক্রান্ত আমরা পাচ্ছি। সুতরাং তোমাদের ক্ষেত্রে ডিসিশনটা নিতে একটু সুবিধা হবে। কেন সেটা মৌমিতা ম্যাডাম আরও একটু ডিটেলস বলবেন। যারা মানে হেলায় নিয়েছো বা একেবারে ক্যাজুয়ালি নিয়েছো, আমার মনে হয় তারা একটা অপরচুনিটি লস করলে নেক্সট ইয়ার যদি আমরা আবারও যদি অ্যারেঞ্জ করতে পারি তাহলে আমার মনে হয় সিরিয়াসলি টেস্টটা করিয়ে নেওয়া দরকার। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এরপরে আমি মৌমিতা ম্যাডামকে ডায়াসে আমন্ত্রণ জানাচ্ছি তার প্রোগ্রাম, তার স্পিচটা শুরু করার জন্য। শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয় আছেন, সঙ্গে আরও শিক্ষকেরা রয়েছেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা আর জানাচ্ছি। আর এই কলেজে আমি বোধহয় অতিথি নই, হ্যাঁ মানে আমি সালটা মনে করতে পারছি না, বহুদিন ধরেই আমার এই কলেজে আসা, এই কলেজের অ্যাম্বিয়েন্সটাও ভীষণভাবে চেনা এবং থ্যালাসেমিয়া নিয়ে তারা কোন ভাবনাতে বিশ্বাস করেন সেটাকেও ভীষণ করে জানি। তো এতগুলো জানা যখন আছে তখন আমি অতিথি নই, তখন আমি আপনাদেরই লোক। হয়তো কোভিডের কারণে 2 বছর পর দেখা হলো, না হলে বছরে 1-2বার দেখা মিলবে। তাই আমি আমার পরিচয়টা দিলাম, আমি আমাদেরই লোক। হ্যাঁ, আর আমি বলে তো কোনো শব্দ হয় না, আমি দিয়ে কখনো সমাজ চলতে পারে না। তাই আজকে যারা এসেছি তারা এসছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট থেকে। রেজাউল স্যার আমাদের একটা পরিচয় দিয়েছেন, আমি আরেকটুখানি বলে দিই। আমাদের এন্টায়ার টিমটা অনেক বড়, তাদের মধ্যে আজকে যারা এসেছেন আমি, আমার সঙ্গে রয়েছে মধুমিতা সামন্ত, সৌভিক চ্যাটার্জি, কৌশালী দাস আর সমীরালী মির্জা। আমরা প্রত্যেকেই আমাদের স্বস্থানের ভূমিকা পালন করে এই কাজটা করার চেষ্টা করি। তো দীর্ঘ 2 বছরেরও পরে এখানে এসে পৌঁছনো, কোভিড আমাদের অনেক কিছু শিখিয়েছে, কোভিড আমাদের অনেক কিছু বুঝিয়েছে। আমরা আমাদের অনেক আপনজনদেরকেও ভুলিয়েছি, কিন্তু যাই হয় না কেন জীবন কিন্তু থেমে থাকেনি। জীবন আগেও ছিল, জীবন এখনও আছে। আমরা এই কোভিডটা সম্পর্কে জানতাম না। সুদূর চীন দেশে কোন এক বাজারে বললো প্রাণীর থেকে প্রাণী, তার থেকে মানুষ, সেখান থেকে কিরম যেন দৌড়ে দৌড়ে সারা বিশ্বে ত্রাস ছড়িয়ে দিল। তারপরে বলা হলো যে আমাদের একটা করে মুখোশ পরতে হবে, আমাদের অনেক বেশি করে হাত ধুতে হবে। কেন করতে হবে? কারণ এই যে অসুখটা এসেছে, এই অসুখটা থেকে আমাদের মুক্তির জন্য। তাহলে অসুখটা এমন কিছু যেটাকে কোনোভাবেই শরীরে প্রবেশ করতে দেওয়া যাবে না। আমরা সবাই রুখতে পারিনি, বিশেষ করে আমাদের মতন হেলথ ওয়ার্কারদের কথা বলি। আমরা আমাদের বাড়িতে আমরা প্রত্যেকেই, শুধু নিজেরা নই, নিজেদের পরিবারের ভীষণ আপনজনদেরকে নিয়ে আক্রান্ত হয়েছি। এরকম বহু এভিডেন্স আছে। এখানে স্যাররা রয়েছেন, ম্যাডামরা রয়েছেন, মানে যতটুকু তথ্য আমার কাছে আছে তারাও সকলে আক্রান্ত হয়েছেন। কিন্তু একটা কাজ হয়েছে। কাজটা কি? আমরা মুখোশটা কিন্তু পড়তে শিখেছি। মুখোশটা আমরা পড়তে শিখেছি, হাতটা আমরা ধুতে শিখেছি। এখন বাজার হাটে লোকজন যাচ্ছে, সামনে চৈত্র সেল, কিছু করার নেই, কিন্তু কদিন বাজার টাজার যাওয়া বন্ধ ছিল, সবজি জলে দিয়ে ধুতে শিখেছি। তাহলে কোনো ভয়াবহতা থাকলে আমরা আমার জীবনের কিছু পরিবর্তনকে ঘটিয়ে থাকি। কিন্তু আজকের এই এত বড় একটা সভাকক্ষ, অধ্যক্ষ স্যার, অন্যান্য অধ্যাপিকারা যারা রয়েছেন বা অধ্যাপকরা যারা রয়েছেন, তাদের এই ইনিশিয়েটিভের পরে যে সংখ্যাটা দেখতে পাচ্ছি, যে তারাগুলো অনেক বেশি করে জ্বলতে পারত,
সেই তারাগুলো কিন্তু অনেক বেশি করে জ্বলছে না। তাহলে কি বিষয়টা এরকম? আমরা যে অসুখটা নিয়ে বলতে এলাম বা আমাদেরকে যে কারণে এখানে আনা হলো, সেই অসুখটা এখনো মনে ভয় তৈরি করতে পারেনি? কেউ শুনেছেন অসুখটার কথা? এখানে ঢোকার আগে, মানে এই ঘরটায় ঢোকার আগে কেউ শুনেছেন অসুখের কথা? কারো বাড়িতে এরকম অসুখ আছে? নেই তো? কারো বাড়িতে নেই? আছে? আচ্ছা, এটা আমরা এখানে কজন আছে? 50 জন হবে, 60 জন হবে। তাদের মধ্যে দুজনের মৃদু মৃদু হাত উঠছে যে অসুখ আছে, আর কারো কারো হাত আবার নাও উঠতে পারে। আমি পরিচিত হব কেন? এই তো আমি দেখতে সুন্দর, ভালো সাজগোজ করছি, কলেজে আসছি, এটাই আমার পরিচয়। আর বেশি পরিচয়ের আমার দরকার নেই, কারণ আমরা সবাই একটা কিছু পজিটিভ পরিচয় নিয়ে বাঁচতে ভালোবাসি। অসুখ, অসুখের ভয়, বাড়ির কেউ দুর্বল, এইরকম পরিচয়গুলো কিন্তু থাকলেও আমরা সামনে আনতে চাই না, কারণ সেটা হচ্ছে আমার একটা ভালোবাসার জায়গা, নিজেকে সবার কাছে ভালো করে উপস্থাপন করার জায়গা, উপস্থাপন করার স্পৃহা। সেই জন্য আমরা এই কাজটা করি। কিন্তু এই কলেজের যে পরিসংখ্যান স্যার যেটা বললেন যে স্যারের থেকে তোমরা জেনে নিতে পারো, সেটা ভীষণ সত্যি। বলা হচ্ছে যে জনগোষ্ঠীর 8 থেকে 10% মানুষ থ্যালাসেমিয়ার কেরিয়ার। কিন্তু এই কলেজের ক্ষেত্রে আমি বলি 8 থেকে 10% কিন্তু পরিসংখ্যানটা নয়, সেটা কিন্তু অনেকটাই বেশি। শুধু তাই নয়, এখানে এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু ঘটনা আমরা জানতে পেরেছি একদমই মানে উপযোগী সোর্স থেকে, যেখানে কিন্তু মানুষ এই বিষয়টাকে লুকিয়ে রেখে ভয়ঙ্কর একটা বিপাকে পড়েছে। এবার এই বিপাকটা শুধুমাত্র বামনপুকুর কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে নয়, এটা যে কোনো মানুষ যারাই সিচুয়েশনটা জানবে না, তারাই এক ভয়াবহ বিপদের একটা সার্কেলের মধ্যে বারবার ঠোকাঠুকি করতে পারে। তো সেই জন্য আমরা একটু বিপদটাকে বলে দিই। যেহেতু নিজেকে ভালোবাসি, আমরা প্রত্যেকেই চাইবো এমন কোনো বিপদ আমার জীবনে না আসুক। অসুখটার নাম থ্যালাসেমিয়া। শব্দটার অর্থ হলো একটা মানে বিরাট জলস্থান, আর সিমিয়া কথাটার অর্থ হলো যদি কারো শরীরের লোহিত রক্তকণিকা নির্দিষ্ট সময়ের আগেই ভেঙে যায়, তখন তার শরীরে একটা বিশেষ ধরনের রক্তাল্পতা বা অসুস্থতা তৈরি হয়, যে অসুস্থতায় বারংবার তাকে রক্ত দেওয়ার দরকার হয়। এবার প্রশ্নটা উঠতেই পারে যে না, আশেপাশে অনেক ব্লাড ব্যাংক আছে, রক্ত দেওয়ার দরকার, ডাক্তারের কাছে গেলাম, রক্ত দিতে হয়, রক্ত দিলাম, ব্যাস হয়ে গেল, তো এটা আবার কিসের ভয়? এমনটা করতেই পারে। কিন্তু না, ঘটনাটা শুধুমাত্র রক্ত দেওয়ায় সীমাবদ্ধ থাকবে না। যে মানুষটার লোহিত রক্তকণিকা অনেক তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, সেই মানুষটা দেখতে ক্রমশ সাদা হয়ে যাচ্ছে। আর সাদা হয়ে যাওয়া শুধু নয়, তার লিভার, তার স্প্লিন মানে অত্যন্ত একটা কলোকাল ল্যাঙ্গুয়েজে বলি পিলে, লোকজন খুব পিলে বলে, বা বাংলায় প্লীহাও বলা যায়। এই প্লীহা বা লিভার এগুলো ক্রমশ বড় হতে শুরু করে। আর আমাদের এই যে চোয়ালের অংশটা, এই চোয়ালের অংশটা তোমাদের সবার হাতে মুঠোফোনগুলো আছে? ওইখানে বলছি, প্রত্যেকের হাতে মোবাইল আছে? আছে? মোবাইল নিয়ে বেরোতে হয়, তো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হতে পারে, কিছু সমস্যা হতে পারে, কত কিছু ভাইরাল হতে পারে, সেগুলো আমি মিস করতে পারি, তাই মোবাইল সবসময় সঙ্গে রাখতে হবে। তো মোবাইলটা একটু সক্রিয় করো, যে সক্রিয়তায় আমি থাকবো অন্তত আধ ঘন্টার জন্য, যে সক্রিয়তায় শুধু তোমরা থাকবে না, আমিও থাকবো। মোবাইলটাকে সক্রিয় করবে এই জন্যই, তোমার যে বন্ধুরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, মাঝে মাঝে এসে উঁকি মারছে, তোমাদেরকে খুঁজে পাচ্ছে না, তাই মন খারাপ করে চলে যাচ্ছে, তাদেরকে একটু ভেতরে ডাকার জন্য। আর এই চমৎকার বিষয়টাতে আমি তোমাদের সঙ্গে আছি। মোবাইল চালাও, কোনো অসুবিধা নেই আমার। তাহলে আমরা যেখানে ছিলাম, এই অসুখটাতে কি হয়, লোহিত রক্তকণিকা অনেক তাড়াতাড়ি ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে একটা রক্তাল্পতা তৈরি হয়। সেই রক্তাল্পতায় বাইরে থেকে রক্ত দেওয়ার দরকার হয়। আর এই বাইরে থেকে রক্ত দেওয়ার দরকারটা জীবনে একবার নয়, যতদিন সে বেঁচে থাকে
বারংবার তাকে দিতে হয়। রক্ত দেওয়াতেই কিন্তু সীমাবদ্ধ থাকে না, তার পেটের লিভারের অংশ ক্রমশ ফুলতে শুরু করে, তার পিলে যেটাকে বলা হয় স্প্রিন সেটা বড় হতে শুরু করে, তার চোখগুলো যেমন সামনের দিকে বেরিয়ে আসে, কপালের অংশটা সরু হয়ে যায়, আর হাত পাগুলো ভীষণ সরু সরু মনে হয়। তো একটু কল্পনা করো, এমন যদি চেহারা কোনো মানুষের তোমরা দেখতে পাও, মনের কোথাও কি একবার আসবে না যে ওটা ও আমার মতন দেখতে নয়? আসবে তো, মনে হবে তো যে ও আমার থেকে কোথাও গিয়ে আলাদা। এই যে ও আমার থেকে কোথাও গিয়ে আলাদা, এইটা কিন্তু একটা শিলমোহর যেটা ওর গায়ে লেগে যায়। শুধু তার বন্ধুরা লাগিয়ে দেয় তা নয়, যারা তাকে হঠাৎ দেখছে লাগিয়ে দেয় তা নয়, কখনো কখনো তার আপনজন, তার বাবা মাও লাগিয়ে ফেলেন। ভাবেন এই বাচ্চাকে বাইরে নিয়ে গেলেই অনেক প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দেওয়ারই দরকার নেই, ওকে সঙ্গে নিয়ে যাওয়ারই দরকার নেই। তাহলে আস্তে আস্তে কি হলো, কেমন যেন নিজের আপনজনদের কাছ থেকেও নির্বাসনের শাস্তি পাওয়া হলো। এবং এখন তোমরা মধ্যে মধ্যেই শোনো বিভিন্ন জায়গাতে মানে রক্তদান আন্দোলনের জন্য লোককে মুখর করার চেষ্টা করা হচ্ছে যে অনেক বেশি ব্লাড ডোনেশন ক্যাম্প করা হোক। তার কারণটাই হচ্ছে এটা যে আমাদের রাজ্যে যত পরিমাণ মানে রক্ত মানে ডোনেশন হয় তার প্রায় 60 to 65% থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্যই চলে যায়। এই যে থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য চলে গেল, তার ফলে কি হলো, বাকি যেটুকু রক্ত অবশিষ্ট থাকলো সেই রক্তটা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো মানুষ তার জন্য ইউজ করা হলো, কোনো গর্ভবতী মা তার জন্য ব্যবহার করা হলো, কোনো একটা বড় ওটি হলো সেক্ষেত্রে ব্যবহার হলো, তাহলে কিন্তু রক্তের অভাবটা মিটলো না। এবার যখন কোনো মা বাবা তার একটা অসুস্থ বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে রক্ত পেতে গিয়ে দেখছে যে রক্ত পাওয়া যাচ্ছে না, তারাও একটা সময় গিয়ে ক্লান্ত হবে। তারা কিন্তু অনেক সময় নিজের রক্ত দেন, দিয়ে বলেন তার বিনিময়ে যদি কোনো রক্ত থাকে আমাকে দিন। এই বিষয়টা কিন্তু বারংবার চলতে থাকে এবং এই ভিক্ষাটা কিন্তু সারা জীবন করে যেতে হয়। তাহলে বিষয়টা কিন্তু সুখের নয়। একটা অসুখ হলো, তাতে আমার রক্ত কমলো, বাইরে থেকে রক্ত দেওয়ার দরকার হলো, মা বাবাগুলো বারবার ব্লাড ব্যাংকে দৌড়লো, তারা আমাদের মতো মানুষের কাছে ছুটে এলো একটাই প্রশ্ন নিয়ে যে আজকে এসেছি, বারবারই কি আসতে হবে? অসুখটা কমে যাবে না? অসুখটা একদম সেরে যায় না? এই প্রশ্নগুলো নিয়ে, এই প্রশ্নগুলো কিন্তু কোনোটাই যে উত্তর তারা আমাদের থেকে পান সেটা তাদের মনকে প্রাথমিকভাবে খুব আশা দিতে পারে না। এইবার প্রশ্নটা উঠলো, এই মা বাবা কেন এত সমস্যায় পড়লেন, বা এই মা বাবা কি করে পারতেন এই সমস্ত বিষয়টা থেকে মুক্ত হতে? কেউ জানেন যে ওই মা বাবাগুলো কি করে পারতো এই বিষয়টা থেকে মুক্ত হতে? কারো জানা আছে? জানা থাকলে একটু উঠে বলবেন, কারণ আমরা এখানে খুব ঝাঁচকচকে কিছু শ্রেণীকক্ষ তৈরি করার চেষ্টা করছি না। আমরা এখানে আমাদের কাজের সুবাদে যে কাজটা করে থাকি আপনাদের সকলকেও এই আধ ঘন্টা 45 মিনিটের জন্য এইভাবে অ্যাক্টিভ করছি যাতে আপনাদের মধ্যেকার চেতনাটা সুন্দর হয়। তাই আমি এই ছোট ছোট কথাগুলো বলে যদি আপনাদের থেকে পজিটিভ নেগেটিভ যাই রিপ্লাই পাই না কেন, সেটা কিন্তু অনেক বেশি মনোরম হবে, অনেক বেশি ভালো করে আমরা কাজটাকে বুঝতে পারবো। তো আমি একটা প্রশ্ন করেছিলাম যে বাবা মা সন্তানের জন্য এতটা করতে হচ্ছে, আলটিমেটলি এক গ্লাস হতাশা নিয়ে ফিরে আসছেন, সেই বাবা মার কাছে কি কোনো সলিউশন ছিল? কেউ বলতে পারবেন? একটু ভুল বলুন, কোনো অসুবিধে নেই। কারো জানা আছে? অনেকেরই কিন্তু জানা আছে, আছে না? আমরা কি একটুও পড়িনি থ্যালাসেমিয়া? তোমরা যা বয়স তাতে যখন এইচএস পাস করে কলেজে এসেছো, তার মানে 9, 10 জীবন বিজ্ঞানে একটু একটু হলেও পড়া হয়েছে, তাই তো? আবার একই প্রশ্ন, আমি উঠে দাঁড়াবো, আমি যদি ভুল বলি তাহলে আবার সবাই বলবে ইস তুই জানিস না। দেখো আমরা কিন্তু নিজেকে ভালোবাসি, তাই উঠে দাঁড়াচ্ছি না কিন্তু কেউ, অনেকেই জানো আমি জানি।
যাই হোক, এই অনেকে জানো এই কনফিডেন্সটা রাখতে পারি বলে তোমাদের সামনে আমরা দৌড়ে দৌড়ে আসতে পারি, কারণ তোমরা তো আমাদেরই লোক। সেই জন্য তো আমি একটু বলি যে বাবা মাটা এত কষ্ট পেল বা এত কষ্ট তারা পাবে, এখনো পর্যন্ত সারা দেশে 10 থেকে 12,000 শুধু বিশেষ ধরনের থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু জন্মায়। তাদেরকে বলা হয় বিটা থ্যালাসেমিয়া মেজর। আরও কিছু থ্যালাসেমিয়া আছে যারা একটু ইউনিক নেম নিয়ে জন্মায়। যদি সেই সংখ্যাটাকে আমি একসঙ্গে জুড়ি, তাহলে প্রায় 60 থেকে 70,000 বাচ্চা থ্যালাসেমিয়া নিয়ে জন্মায়। একটু নামগুলো বলি, এটাতে বিশেষ আলোকপাত করার দরকার নেই, তবু একটু বললাম। বিটা থ্যালাসেমিয়া মেজর আছে, ইবিটা আছে, সিকেল বিটা আছে। এগুলো নিয়ে ভবিষ্যতে হয়তো আরও অনেক কাজকর্ম শুরু হবে, যে কাজের হয়তো তোমরাও অংশীদার হতে পারো। হ্যাঁ, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমি বললাম বেশ 4-5 বছর ধরে কলেজের সঙ্গে আমার যোগাযোগ, তাই আমি অতিথি নই, আমি কলেজেরই একজন মানুষ। আমাকে রোজ আনলে তো রোজ আসতে পারবো না, এখন বছরে একবার আনলে আমার সঙ্গে দেখা হতেই পারে। যাই হোক, এবার সেই জায়গায় দাঁড়িয়ে ওই যে 10-12 হাজার মানুষ এখনও অসুখ নিয়ে জন্মাচ্ছে, আর আজকে 4-5 বছর আমি এখানে আসছি, কোনো এক মাহেন্দ্রক্ষণে হয়তো এই সুযোগটা পেয়েছিলাম, এবং অন্যান্য কলেজে আরও বহুদিন ধরে যাচ্ছি, তাতেও কিন্তু পরিসংখ্যানটা বদলায়নি। কেন বদলায়নি জানো? তার কারণ হলো আমাদের কাছে এখনো থ্যালাসেমিয়ার টেস্টটা সর্বসাধারণের জন্য ইম্পর্টেন্ট নয়। সর্বসাধারণের জন্য ইম্পর্টেন্ট নয়। আজকে ওখানে বাচ্চা ছেলেগুলো বসেছিল, ওরা অনেকক্ষণ ধরে ফোনটা নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। ফোনটাই কেন্দ্রবিন্দু, সেটা বুঝতে পেরেছি। আর ফোনটাকে তো কেন্দ্রবিন্দু করতে হবে, কারণ ওটা যোগাযোগের মাধ্যম, ওটা ছাড়া আমাদের জীবন কাটবে না। তো ওদের না দোষ নেই, ওদেরকে আমরা বোঝাতেই পারিনি কেউ যে থ্যালাসেমিয়াটা ওদের পরিবারেও আসতে পারে। ওর দিদিরও যদি বিয়ে হয়, দিদি যাকে বিয়ে করছে তাদের দুজনের সুবাদে একটি বাচ্চা কিন্তু থ্যালাসেমিয়া নিয়ে জন্মাতে পারে, বা ওর পরিবারে ও নিজে এরকম একটি বিয়ে করতে পারে যেখানে থ্যালাসেমিয়া রোগগ্রস্ত বাচ্চা জন্মাতে পারে। তাহলে দেখো, আমি একটা রোগী থেকে বিয়েতে চলে গেলাম। কেন বিয়েতে গেলাম জানো? কারণ যে বাচ্চাগুলো এই অসুখটা নিয়ে জন্মাচ্ছে, সেই বাচ্চাগুলোর বাবা মাও কিন্তু বিবাহ সূত্রেই এক জায়গায় এসেছিলেন। মনে অনেক স্বপ্ন ছিল, সব কিছু খুব সুন্দর হবে, সব কিছু খুব সুসংহত হবে, কিন্তু না, সবই ঠিক ছিল। একটা চেতনার অভাব সব কিছুকে এলোমেলো করে দিল। চেতনার অভাবটা কি? আমাদের প্রত্যেকের শরীরের একটা হিমোগ্লোবিনের গঠন আছে, প্রত্যেকের। আমরা যেমন বলি আমার দুটো হাত আছে, আমার দুটো পা আছে, হিমোগ্লোবিনটাকেও যদি আমি একটা রাইটিং এক্সপ্রেশনে নিয়ে যাই, তাহলে ওরও না এরকম হাত পা দেখতে পাবো, জানো তো? দুটো হাত আছে, একটা হাত আসছে বাবার থেকে, আরেকটা হাত আসছে মায়ের থেকে। এই মা আর বাবা যত সুন্দর, যত বলিষ্ঠ হাত দেবে, হিমোগ্লোবিনের এক্সপ্রেশন তত সুন্দর হবে। কেন এরকম হলো? মা বাবার কাছে কোন হিমোগ্লোবিনের হাত আছে, সেই অনুযায়ী বাচ্চার হিমোগ্লোবিন তৈরি হবে। কারণটা কি জানো? মা বাবার যা আছে তার থেকে বাচ্চা পেল। এই টোটাল কথাটাকে কি আমি একটা শব্দে বলতে পারি? কি পড়েছো কেউ? জিন পড়েছো? জিন কে? বংশগতির ধারক ও বাহক। এই দেখো, এটাও জানতে কিন্তু তাও উঠে বললে না। যাই হোক, জিন কি করছে? আমার চেহারা ছবি, আমার অবয়ব, আমার শরীরের গঠন, আমার শরীরের কিছু অসুখ বিসুখ, সমস্তটাই কিন্তু জেনেটিক্যাল ট্রান্সপোর্টেশনের মাধ্যমে বাবা এবং মায়ের থেকে আমার মধ্যে এসে পৌঁছচ্ছে। তারপর পরিবেশগত কারণে, তারপর আমার পারসেপশনের কারণে আমি নিজেকে গঠন করছি। গঠন করার পর আমার একটি ব্যক্তিত্ব তৈরি হচ্ছে, সেটাকেই আমরা আবার বলছি ইউনিক। মানে একদমই একটা স্বতন্ত্র ব্যক্তিত্ব, যার সঙ্গে কারো কোনো মিল নেই, কিন্তু বেসিকটা লুকিয়ে আছে ওই জিনটাতে। তাহলে এই যে একটা বাচ্চা থ্যালাসেমিয়ার রোগী, ওর মা বাবা কি করতে পারতো বা কি করেনি, সেটা হচ্ছে ওদের যে হিমোগ্লোবিনের গঠনটা,
সেই গঠনটায় অল্প বিস্তর একটা ত্রুটি ছিল। মানে ওদের ওই যে দুটো হাতের মধ্যে একটা হাত ছিল ত্রুটিপূর্ণ। ত্রুটিপূর্ণ মানে কি গঠনে একটু গন্ডগোল, বাট আরেকটা যে হাত সেটা অনেক বেশি স্ট্রঙ্গার হওয়ার কারণে খারাপ হাতটা সব সময় পিছনে থেকেছে আর ভালো হাতটা সামনে এসে দাঁড়িয়েছে। ফলে ওদের কখনো লোহিত রক্তকণিকা তাড়াতাড়ি ভেঙে যায়নি, ওদের লিভার বড় হয়ে যায়নি, ওদের স্প্লিন বড় হয়ে যায়নি। আর ওরা যে কলেজটায় পড়তো সেখানে হয়তো HPLCও হয়নি। এই এত কিছু হয়নি বলে ওরা জানতেই পারেনি ওরা কেউ না কেউ থ্যালাসেমিয়ার বাহক। এটাকে আমি বাংলায় বাহক বলতে পারি, এটাকে আমি থ্যালাসেমিয়ার কেরিয়ার বলতে পারি, এটাকে আমি থ্যালাসেমিয়ার ট্রেইট বলতে পারি, এটাকে আমি থ্যালাসেমিয়া মাইনর বলতে পারি। আবার খুব সাধারণ মানুষের কথায় পরিষেবাকে সহজ করার খাতিরে আমরা এটাকে থ্যালাসেমিয়া আছে কিন্তু একটু ছোট, বেশি বড় না, এই রকমও বলতে পারি। তাহলে একটি মায়ের হিমোগ্লোবিনের গঠনের ত্রুটির কারণে সেই রকম একটা অবস্থা পেল, কিন্তু যেহেতু সে কোনোদিনও জানতো না, তাই যাকে বিয়ে করেছে সেই মানুষটার স্ট্যাটাসটাও কিন্তু সে কখনো ইভালুয়েট করেনি। না করার জন্য দেখা গেল ওই লোকটার মধ্যেও এরকম একটা ত্রুটিযুক্ত হিমোগ্লোবিন আছে। তাহলে দুজনের দুটো ত্রুটিযুক্ত হাতওয়ালা হিমোগ্লোবিন, এই হচ্ছে ওদের সংগ্রহ। এই সংগ্রহে ওরা সংসার জীবন যাপন করতে শুরু করলো, ওরা অনেক প্রতিজ্ঞাবদ্ধ হলো, ওরা অনেক সুন্দর স্বপ্ন দেখলো এবং ওদের জীবনে একটা নতুন মানুষ এলো যেগুলো ওদের শিশু। আমরা কথা শুরুতেই বারবার বলছিলাম যে আমি আমার বাচ্চাকে আমার থেকে এবং আমার স্বামীর থেকে সব কিছু দিই। এটাকেই বলছিলাম জেনেটিক্যালি আসা। ওই যে বাচ্চাটা জন্ম নিল, ও যেমন বাবা মার চেহারাটা নিল, বাবা মার রংটা নিল, বাবা মার চোখের গড়ন নিল, বাবা মার চেহারা ছবি নিল, একইভাবে হিমোগ্লোবিনের ত্রুটিযুক্ত অংশটাও নিল। সমস্যাটা কি হলো জানো? বাবা মা দুজনেরই যেহেতু ত্রুটি আছে, তাই বাচ্চাটা মায়ের থেকেও ত্রুটিটা পেল, বাবার থেকেও ত্রুটিটা পেল। তাহলে দুটো ত্রুটি মিলিয়ে বাচ্চার সঠিক সময়ে জন্ম হওয়া, বাচ্চা কাঁদা, বাচ্চা হাসা, বাচ্চা বাবা মাকে ডাকা, বাচ্চা পড়াশোনা শুরু করা, এর মধ্যে আরও একটা জিনিস ঢুকে গেল, বাচ্চা দেখতে মোটেই বড় হতে পারছে না, বাচ্চা ক্রমশ সাদা হয়ে যাচ্ছে, বাচ্চার সর্দি কাশি মোটে কমে না, বাচ্চার পেটটা ক্রমশ শক্ত হচ্ছে। ওরা বলে কি যে পেটের একটা অংশটা কিরকম পটলের মতন শক্ত হয়ে যাচ্ছে, মানে ওই যে লিভার আর স্প্লিন ওরা ক্রমশ বড় হতে শুরু করছে। তার মানে ধরে নিতে হবে বাচ্চাটি থ্যালাসেমিয়া অসুখ নিয়ে জন্ম নিল। এরপরের কাহিনীটা আমি আর রিপিট করছি না, তোমরা আমার থেকে প্রথম ধাক্কাতেই শুনেছ এবং আমি ধরেই নিলাম তোমরা যখন পড়াশোনাটা করেছিলে মন দিয়েই করেছিলে, তাই সেখানে কনসিকুয়েন্সেসগুলোও একটু পড়ে নিয়েছো। তাহলে একটা কথা বলো, এই বাবা মার জীবনে কি এই পরিণতিটা হওয়া উচিত ছিল? বা এটাকে কি এড়িয়ে যাওয়া যেত না? যেত তো? আচ্ছা, ভ্যাকসিন কেন দিচ্ছে এখন সবাইকে? কেন ভ্যাকসিন দিচ্ছে? কেন দিচ্ছে? তোমাদের কি নভেম্বর ডিসেম্বর মাসের কথা মনে পড়ে? মানে আমার খুব মনে হয়। হ্যাঁ, তখন কারো বাড়িতে কোভিড হয়েছে। এবার যখনই তাকে কেউ ফোন করছে তার অসুস্থতার খবর নিতে, তখনই সে বলছে আর বলো না, আমাদেরও না সবার সর্দি হয়েছে। যে ফোন করছে সেই বলছে আমাদের না সবার সর্দি হয়েছে, কিন্তু যখনই জিজ্ঞেস করছি টেস্ট করেছিলে, না না ও তো কোভিড হবে বলে দিয়েছে, তো এবার যতজনের সর্দি হবে ততটাই কোভিড হবে। এইটা কিন্তু সিনারিও ছিল। কিন্তু এই যে 18 বছর, তারপরে 15 থেকে 18 বছর যখনই ভ্যাকসিন দেওয়া শুরু হলো, অধিকাংশ মানুষ কিন্তু গিয়ে ভ্যাকসিনটা নিল, তাই না? তার মানে এইটা মানুষ বুঝেছিল ভ্যাকসিন হচ্ছে একটা প্রতিরোধ।
যখন ওইটা বলেছিল যে সবারই সর্দি হয়েছে, সবারই মনে হয় ওটা কোভিড, তার সঙ্গে সঙ্গে এই সপ্তাহটাও কিন্তু জাগ্রত হয়েছে যে আমি যদি একটা ভ্যাকসিন নিয়ে ফেলতে পারি, কোভিড আমাকে জ্বালাতন করতে পারবে না, তাই না? তাহলে যদি কোভিড থেকে বাঁচার জন্য, যাকে মাত্র 2 বছর হলেও আমি চিনেছি, একটা ভ্যাকসিন নিতে পারি, ভ্যাকসিন নেওয়ার পরে কারো কারো জ্বর আসতে পারে, কেউ বলছে ভীষণ বমি পাচ্ছে, কেউ বলছে প্রচণ্ড হাতে পিঠে ব্যথা করছে, কেউ বলছে ঘুমেতে উঠতেই পারছি না, কেউ বলছে প্রেশারটা তখন খুব বেড়ে গেল, তখন খুব কষ্ট হচ্ছে। এত অবজারভেশন থাকা সত্ত্বেও কিন্তু মানুষজন নিচ্ছে, মানুষজন নিয়েছে, কারণ মোবাইলটা যখন কাউকে ফোন করো তখন শুনতে পাও কত লোক ভ্যাকসিনেটেড হয়ে গেছে। 2 বছরের অসুখে যদি আমি একটা ইঞ্জেকশনের ব্যথা সহ্য করতে পারি, তাহলে আমি একটা চা চামচের রক্ত দিয়ে কেন একটা অসুখকে দূরে দাঁড়াতে পারবো না? এটা কি কারো জানা আছে? এটাকে কি আমরা কেউ ভাবতে পেরেছি? আমরা ভাবতে পারি, কারণ আমরা সারাদিনই অসুখটার মধ্যে থাকি। কিন্তু আমাদের আজকে এখানে আসার উদ্দেশ্য হলো এই ভাবনাটা একটু মানুষের মধ্যে তৈরি করে দেওয়া, একটা তরঙ্গের সৃষ্টি করা। কোনো খবর মানে মোটামুটি মাটিতে পড়তে পারে না, সঙ্গে সঙ্গে ভাইরাল হয়, সেই খবরের অথেন্টিসিটি নিয়ে কোনো প্রশ্ন ওঠে না, কারণ সেটা খবর, কারণ সেটা গুঞ্জন, আবার কখনো কখনো শোরগোল। কিন্তু থ্যালাসেমিয়া তো আর শোরগোল গুঞ্জন দিয়ে হবে না, থ্যালাসেমিয়াটার এই বেসিকটা বুঝতে হবে, তার জন্য একটা আবহ তৈরি হতে হবে। যত সংখ্যক মানুষ টেস্ট করবে, যত বেশি সংখ্যক মানুষ এরকম একটা আবহের মধ্যে ঢুকবে, সে তার আশেপাশের লোককে অনেক বেশি করে সচেতন করতে পারবে। তাই আমার এই মোদ্দা কথাটা, মেন কথা হচ্ছে যে আমি যাই করি না কেন, যদি ভ্যাকসিন নিয়ে কোভিড তাড়াতে পারি, তাহলে আমার ইম্পর্টেন্ট ব্লাড মাত্র 1 চা চামচ দিয়ে টেস্ট করে আমি নিজেকে সচেতন করতে পারি। কি সচেতন করতে পারি? যে যদি আমি থ্যালাসেমিয়ার বাহক হই, কি করবো? ডাক্তার দেখাতে যাব না বিয়ে করব না? কোনটা করব? ডাক্তার দেখাতে যাব না বিয়ে করব না? দুটো অপশন, বেশি কিছু ইলাবোরেট করতে হবে না, হ্যাঁ কি না। ডাক্তার দেখাতে যাব কি বিয়ে করব না? ডাক্তার দেখাতে যাব, একটা গুঞ্জন। আর কি? বিয়ে করব না? কি হবে? মলে বেড়াতে গিয়ে একটুখানি বসে খেয়ে দিয়ে শেষ হয়ে গেল, আর বিয়েটা হবে না? বিয়েটা হবে। আচ্ছা, তাহলে ডাক্তার দেখাতে যেতে হবে। কেন ডাক্তার দেখাতে যেতে হবে? কেন? আমরা না অন্য সময় খুব বলি অমিতাভ বচ্চন থ্যালাসেমিয়ার বাহক, খুব বলি বীরেন্দ্র সেহবাগ থ্যালাসেমিয়ার বাহক, কারণ সবাই ওদেরকে চেনে, টিভির পর্দায় চেনে। কিন্তু এখানে এসে বলি রেজাউল স্যারও থ্যালাসেমিয়ার বাহক, উনি কতবার ডাক্তার দেখাতে যান? উনি কি প্রত্যেক মাসে যান ডাক্তার দেখাতে? স্যারকে জিজ্ঞেস করো, স্যার এখানে নেই, প্রচুর কাজকর্ম করছেন তোমাদের জন্য, প্রত্যেক মাসে যান ডাক্তার দেখাতে? তাহলে ডাক্তার দেখানো না কোচ হবে না। দ্বিতীয় অপশন, বিয়ে করবো কি করবো না? সামনে আছে উদাহরণ, আমি বলবো না, আর ওটা তোমরা বলবে, তোমাদের সঙ্গে তো ওনার রোজের যোগাযোগ। বিয়েটা কিন্তু উনি করে ফেলেছেন, তারপরে তোমরাও করবে। সেখানে একটা কাজই করতে হবে, আমি যাকে বিয়ে করছি তার টেস্টটা করতে হবে, সে যেন বাহক না হয় সেটা দেখতে হবে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমি দিব্যি বসে আছি, ছুটের ফোর খাবো না, আমার ব্যথা লাগছে, আমি দৌড়ে দৌড়ে পালাচ্ছি, ওখান থেকে উঁকি মারছি চলে যাচ্ছি, আর আমি অন্য লোককে বলছি তুমি টেস্ট করে এসো, তা তো হবে না। সব কাজ আমি করব, তারপর অন্যকে শেখাবো। যাই হোক, আজকে তোমাদের জন্য এইটুকুই বার্তা। ঘরের আরও চেয়ারগুলো ভর্তি হতো, এবং জানো তো এই যে ইউক্রেনে লড়াই হচ্ছে, এত কিছু হয়ে যাচ্ছে, অমুক জায়গায় এত লোক মারা যাচ্ছে, এই রোজ খবরে আমরা আন্দোলিত আর কি উদ্বেলিত হই, সবটাই শুনি আন্দোলন। না, আমি বলি একটা নেগেটিভ আবহে আছি, সেখান থেকে আমাকে একটা পজিটিভ আবহে আসতে হবে, তার জন্য একটা লড়াই প্রয়োজন। আর সেই লড়াইটা কিন্তু আমরা করব না, সেই লড়াইটা করবে এই মানুষগুলো। তাই তোমাদের কাছে আমাদের বলবো না, সারা দেশের এটাই এক্সপেকটেশনের জায়গা যে তোমরা পারবে থ্যালাসেমিয়া মুক্ত একটা পৃথিবী তৈরি করতে। ছোট্ট একটা
একটা ব্লাড টেস্টের মাধ্যমে। এবার হয়তো স্যার আমাদেরকে বলবেন কি করে হবে, এই তো আজকে আমার বাচ্চারা বিশেষ কারণে আসেনি, তাহলে অনেক কম সংখ্যক হলো। এরপরে যদি আসতে বলি বলবে তোমরা আসতে পারবে না, তোমাদের অনেক ব্যস্ততা, আর এলেও মাত্র 150 করবে। তার জন্য পরিষেবা আছে, 31টি ইউনিট রানিং, তারা কাজ করছে। এই ইউনিটের একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, এদের প্রত্যেকের একটা করে মানে হসপিটাল সেট আপ আছে। তোমরা চাইলে এই পরিষেবাটাই সেখানে গিয়ে পেতে পারো, সেখানেও বিনামূল্যেই পরিষেবা পাবে, সেখানে গিয়েও পরিশোধিত সূচেরই পরিষেবা পাবে। সেখানে যে তোমার ব্লাডটা টানবে সেও একজন পেশাদারিত্বের মানে তারা উত্তীর্ণ হওয়া একটা মানুষ, তারাই করবেন। যিনি রিপোর্টটা দেখবেন তিনি থ্যালাসেমিয়া সম্পর্কে জানেন, আর যিনি রিপোর্টটা বোঝাবেন তারাও আমাদের মতোই লোক, যারা কোথাও না কোথাও কিছু না কিছু পেশাদারিত্বে ভরপুর। সুতরাং আমি সবাইকে বলবো, আজকে যে কারণেই হোক উপস্থিতি কম, কিন্তু এই উপস্থিতি যে কম, এই কিছু সংখ্যক মানুষ যেন তাদের এই বার্তাগুলো পৌঁছে দেয় সকলের মধ্যে। তাহলে কিন্তু একসঙ্গে কলেজের আমরা অনেক ছাত্রকে পাবো যারা টেস্টটা ভবিষ্যতে গিয়ে করবে। কেমন? এবার আমি অনেক প্রশ্ন তোমাদের কাছে ছুঁড়েছিলাম, তো তোমরা কেউ আমায় প্রশ্নের উত্তর দিলে না। আমি বুঝে নিলাম তোমরা অনেকটাই জানো। এবার যদি মনে হয় কিছু প্রশ্ন থাকে নিশ্চয়ই করবে, আর যদি না থাকে তাহলে আমরা আপাতত অন্য কাজে যেতে পারি। নমস্কার।